দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। ডলার কিনে মুদ্রাবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। এবং ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত 61 ক্ষুধার্তদের ওপর হামলা চালিয়ে অভিযানের মাত্রা তীব্র করার অভিযোগ হামাসের। নিজ দেশে ক্রমে বাড়ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। সকালের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তোলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোন ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দেশে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। বিএনপির সমালোচনাকারীরাই এই কাজ করছে বলে দাবি তাদের। মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন নেতারা। অস্থিরতা, অস্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার মুখে দেশ। একে অপরকে ঘায়েল করে বক্তব্য সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা তাদের নেতাদের নিয়ে অকথ্য ভাষায় স্লোগান সহ অপপ্রচার করছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনায় সালাউদ্দিন সংশয় প্রকাশ করে বলেন, ঐক্যমত্য কমিশনের ধীরগতির কারণে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা নাও হতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। কোন শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই
কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বরিশালে পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার দক্ষিণবঙ্গ সফরের শেষ পথসভা হয় বরিশালে। মঙ্গলবার রাত 8:30টায় শহরের হাসপাতাল রোড থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফজলুল হক এভিনিউয়ে এসে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত, এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। এর আগে দ্বীপ জেলা ভোলায় পথসভা করেন জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। অপূর্ব অপু, সময় সংবাদ। আবু সাইদ জুলাই আন্দোলনের প্রথম শহীদ, যিনি বৈষম্যের বিরুদ্ধে লড়ে গেছেন জীবন দিয়ে। 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নির্মম হত্যার শিকার হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো আন্দোলন স্ফুলিঙ্গে পরিণত হয়। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের গণ আন্দোলনে। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। 16 জুলাই সকালে রংপুর জিলা স্কুলের সামনে থেকে বের হওয়া শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলে হামলা চালায় পুলিশ।
তবে পুলিশি বাধা উপেক্ষা করে জেলা স্কুল, পুলিশ লাইন্স, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক, কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শুরু হয় লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ। পুলিশ বারবার আমাদের উপর সে সময় হামলা করার চেষ্টা করেছে, তাদের গুলি শেষ হয়ে গিয়েছে, তারা ইট দিয়ে ঢিল ছুঁড়েছে আমাদের মধ্যে। শহীদ আবু সাঈদ সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। ওই দিনের পরিবেশ এতটাই ভয়াবহ ছিল, সবাই আতঙ্কে এবং ভয়ে ছিল। বলেই ছত্রভঙ্গ হতে থাকে, কিন্তু আবু সাঈদ এক বিন্দু এক পা পিছপা হয়নি। সে সম্মুখ সারি থেকে পুরো জাতিকে, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। হত্যাকাণ্ডের পর আমরা এই আন্দোলন যে অন্য একটি বেগ পেয়েছে, সেই আন্দোলন আমাদেরকে সেই 5ই আগস্টের বিজয়ের দিকে ধাবিত করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আবু সাঈদের যে ত্যাগ, সেটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি পরিবারের। জনগণের উন্নয়ন করবি, এই রকম একটা সরকার চাই যেন দেশ দশ সবাই শান্তিতে বসবাস করতে পারে। 16 জুলাই যে শহীদ আবু সাঈদ দিবস ছিল, এটা আমরা শহীদ আবু সাঈদ দিবস হিসেবেই চাই। যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো, তাকে কোনোভাবে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। আবু সাঈদ এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা ও প্রতিরোধের প্রতীক। ইতিহাস যাকে মনে রাখবে একজন সাহসী যোদ্ধা হিসেবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আরেক নাম আবু সাঈদ। পুলিশের মারণাস্ত্রের সামনে হাত ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য 2024 সালে দেশের ছাত্র জনতাকে ভুলিয়ে দিয়েছিল সব ভয়। 36 দিনের আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত করে পতন ঘটিয়েছিল আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই শহীদ দিবসে শাতিলা শারমিনের বিশেষ রিপোর্ট। দেশের মালিক জনগণ, কাজেই জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন। সরকার যা চাইবে তা হতে পারে না। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বাঁচলে বাঁচার মতো বাঁচব, কারো রক্তচক্ষু ভয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পিছু পা হব না। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। শাসকের বিরুদ্ধে সাহসী এই কথাগুলো ফেসবুকে লিখেছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সে প্রতিদিন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তার নেতৃত্বে অনেক ছাত্র রাজপথে নামে এবং যৌক্তিক দাবিতে সে রাজপথে আন্দোলন করেছে এবং শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেন বড়ুয়া তাকে গলা চেপে ধরল এবং থাপ্পড় মারল, তখন আসলে তার মধ্যে আরও একটা জিদ কাজ করলো। আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই। আবু সাঈদ হত্যা মামলার 30 জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি মাসেই শুরু হবে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। পীরগঞ্জের সন্তান আবু সাঈদের হত্যা দ্রুত বিচার প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। তোমরা আমার সাথে একটু এগিয়ে আসো এবং আমরা এই আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। ভাই যেটা বুক পেতে দিয়ে যেটা চেয়েছে সেটা আমরা আহ্বান করি যে সেই তার যে স্বপ্নে বাস্তবায়ন হওয়া দরকার। শুধু 24-এর গণ অভ্যুত্থানের নন, অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন আবু সাঈদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবু সাঈদের আত্মত্যাগের 1 বছর আজ। গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরিবারের দাবি, যে স্বপ্ন নিয়ে তার এমন আত্মত্যাগ তা এখনো পূরণ হয়নি। নিভৃত পল্লীতে বেড়ে ওঠা এক তরুণ কিভাবে পুরো জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করাতে অনুপ্রাণিত করেছেন, রংপুর ঘুরে সেই গল্পই জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ সাদ্দাম। রংপুরের পীরগঞ্জ উপজেলার এই নিভৃত পল্লীতেই জন্ম জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের। আমার পেছনে থাকা এই মাটির ঘরটিতেই কেটেছে তার শৈশব কৈশোর। কিভাবে শৈশব থেকে এলাকাবাসীর কাছে পরিচিত একজন শান্ত শিষ্ট মানুষ পরবর্তীতে
জুলাই গণঅভ্যুত্থানের মতো স্বৈরাচার পতন আন্দোলনের নায়ক হয়ে উঠল, সে গল্পটি জানবো আজ। শৈশব থেকেই সংগ্রামী জীবনকে আলিঙ্গন করেছিলেন আবু সাঈদ। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তির পথ হিসেবে তার সামনে আসে শিক্ষার আলো। এলাকাবাসীর দাবি ছিলেন শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী। বাবা মা ছিল অসচ্ছল, তার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, এই কারণে সে খুব কষ্ট করেই লেখাপড়া শিখছে। সে ছোট থেকে টিউশন করিয়া তার পড়ালেখার ব্যবস্থা নিজের থেকে নিজেই চালিয়ে নিত। শৈশব কৈশোর পার করে মেধার স্বাক্ষর রেখে আবু সাঈদ উচ্চতর পড়াশোনার জন্য ভর্তির সুযোগ পান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই সক্রিয় হন আবু সাঈদ। স্বপ্ন দেখেন তার মতো লাখো শিক্ষিত তরুণ সুযোগ পাবেন যোগ্যতা প্রমাণের। আবু সাঈদের কথা ছিল যে এটা সকলের দাবি যে কোটাবিহীন একটা বাংলাদেশ থাকবে। তার অনুপ্রেরণা যে আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই এই দাবি মানবে। অভ্যুত্থানের বছর পূর্তিতে এসে পরিবারের দাবি যে স্বপ্ন নিয়ে আত্মোৎসর্গ করেছেন আবু সাঈদ তা এখনো পূরণ হয়নি। গণহত্যাকারীদের বিচার আর গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা তাদের। বৈষম্য যদি বাংলাদেশে থাকে তাহলে আমরা আমাদের ভাই হারিয়ে আমরা কি পাইলাম? আমি চাই যে এই বাংলাদেশে এই রকম কোনো স্বৈরা শাসক আর যেন না আসে। ভাই যে বৈষম্যর কারণে জীবন দিয়েছে, আমরা চাই যে সেই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যই শহীদ হয়ে গেছে। কোটা যেন বাংলাদেশে না থাকে আর সুনির্দিষ্ট একটা যেন সরকার গঠন হয়, সবাই শান্তিতে থাকতে পারে, এটাই আমি চাই। আবু সাঈদের মতো হাজারো তরুণের রক্তের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যমূলক সব রীতির অবসান চান ছাত্র জনতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সারা দেশে সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সকালের সময় আরও থাকছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু উত্তোলনের মহা উৎসব। রাজশাহী অঞ্চলে ১৫০ শতাধিক ঘাটে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ উত্তোলন, বিলীন শত শত একর ফসলি। বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, অব্যাহতভাবে ডলারের দাম কমে যাওয়াকে ঠেকাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ডলারের দামকে চাহিদা যোগানের ওপর ছেড়ে দেওয়ার পরও দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের এমন সরাসরি হস্তক্ষেপকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতা ও আর্থিক খাত বিশ্লেষকরা। তবে ডলার বাজারে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকে নজর বাড়ানোর পরামর্শ তাদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। দেশে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী ও রফতানি আয়, বিপরীতে নিয়ন্ত্রণে রয়েছে আমদানি খরচ। আর এতেই বৈদেশিক মুদ্রার বাজারে বেড়েছে ডলারের সরবরাহ, যার প্রভাবে কমেছে দাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল ৩ জুন প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২৩ টাকা, যা গেল রোববার বিক্রি হয়েছে ১২০ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে ২.৫ টাকার বেশি। দাম কমতের এই ধারায় আমদানিকারকরা সুবিধা পেলেও চাপে পড়েছেন রফতানিকারক ও প্রবাসী আয়ে যোগানদাতারা। কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক বাজারের উপরে ডলারের মূল্যকে তারা ছেড়ে দিয়েছে। এই ব্যবস্থাপনায় এটা অধিক পরিমাণ মূল্য বেড়ে যাওয়া এবং অধিক পরিমাণে মূল্য কমে যাওয়া, এই জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকের হাত যদি না দেয় তাহলে কিন্তু এটা একটা বড় রকমের বিপর্যয় হতে পারে এবং সরকারের এই সিদ্ধান্ত সঠিক। অব্যাহতভাবে দাম পড়ে যাওয়া ঠেকাতে গেল ১৩ জুলাই ১৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে প্রাইসটা স্টেবল করার জন্য 18টি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করেছে। ডলারের বিনিময় হারকে বাজার ভিত্তিক করার পরও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের এমন হস্তক্ষেপ ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
তবে কোনো চক্র যেন চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারি তাগিদ দিচ্ছেন তারা। যুক্তিসঙ্গত বলে, কারণ যেহেতু বাজারে সারপ্লাস আছে, তাই না, তো ব্যাংকগুলো কি করবে? সুতরাং সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক বাজারে যাতে ডলারটা যাতে আবার বেশি ডেপ্রিসিয়েট না করে, টাকা যাতে বেশি অ্যাপ্রিসিয়েট না করে, সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্সটা যুক্তিসঙ্গত। ডলারের দাম কমতির ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের দেয়া প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন খাত বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের উচ্চ শুল্কারোপে মার্কিন বাজার সংকুচিত হওয়ার যে শঙ্কা দেখা দিয়েছে তাতে অন্য দেশগুলোতে বিক্রি বাড়ানোর নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে বলে পূর্বাভাস ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। এতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো দাম কমাতে মরিয়া হয়ে উঠবে বলে রপ্তানিকারকদের সতর্ক করছেন তারা। পরামর্শ দিচ্ছেন দর কষাকষির সক্ষমতা বাড়ানোর। MS আরেফিনের রিপোর্ট। চলতি বছরের প্রথম 4 মাসে 2621 কোটি 80,70,613 ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। বছর ব্যবধানে বেড়েছে 10.66%। এ সময়ে বাজারটিতে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে থেকে বাংলাদেশ রপ্তানি করেছে 298 কোটি 30,95,389 ডলারের পোশাক। ভিয়েতনাম করেছে 508 কোটি 91,53,841 ডলারের পোশাক। আর চীন থেকে গেছে 435 কোটি 76,32,973 ডলারের পণ্য। এরপর রয়েছে ভারত, ইন্দোনেশিয়া। বিশ্বব্যাপী ট্রাম্পের বাড়তি শুল্কারোপে এই বাজারেই তৈরি হয়েছে পণ্য রপ্তানি কমে যাওয়ার শঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হয়ে যাবে। যদি বাজার ছোট হয়ে যায় তাহলে আবার ওই ছোট বাজারের মধ্যে সব দেশকে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবেই মার্কিন বাজারে হারানো ক্রয়াদেশ অন্য দেশে বিক্রির নতুন প্রতিযোগিতায় নামবে রপ্তানিকারক দেশগুলো, যেখানে দাম কমিয়ে দেওয়ার সুযোগ নিতে মরিয়া হবে ক্রেতা প্রতিষ্ঠান, যা বাংলাদেশকে চাপে ফেলবে বলে শঙ্কা উদ্যোক্তাদের। ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন 2-3 বিলিয়ন ডলারের অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে, যেটা প্রজেকশনে ছিল। ইউরোপিয়ানরাও কিন্তু এখন খুব স্ট্রংলি নেগোশিয়েট করবে, কারণ ওরা জানে যে আপনি আমেরিকান মার্কেট হারাচ্ছেন। তখন কিন্তু আপনাকে সেই নেগোসিয়েশন টেবিলে আরো বেশি চাপ দিবে প্রাইসের জন্য। এই অবস্থায় ক্রয়াদেশ নেওয়ার সময় দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। ব্যাংক আগে ছিল আপনার 9 মাসে ক্লাসিফাইড ঘোষণা করত, এখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এটা করে ফেলার একটা চিন্তা ভাবনা সরকার করতেছে। মানে এই জায়গাগুলোতে না গিয়ে এখন একটা আইডেন্ট না করে এখন যদি একটু রিল্যাক্স মোডে আমাদেরকে রাখে, এইভাবে একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করলেই তো একমাত্র আসলে তখন আমরা চেষ্টা করতে পারবো যে টিকে থাকা। লোয়ার এন্ডটাতে হয়তো স্টিল আমরা সার্ভাইভ করব, খুব একটা বেশি কম্প্রোমাইজ না করে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমেরিকা যেহেতু বিকল্প উৎপাদনের ব্যবস্থা করছে না, তারা বিশ্ববাজার থেকে আমদানি করতে হবে। তো বিশ্ববাজারে আমাদের থেকে ওই প্রোডাক্টগুলোর খুব কমে কেউ দিতে পারবে, কারণ একটু ডিফারেন্সিয়াল থাকলেও একদম ট্যাক্স ফ্রি তো আর কেউ দিচ্ছে না ওখানে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বেসিক আইটেমের পণ্য থেকে বের হয়ে ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। It's all about stainless style. সকালের সময় আরও থাকছে। শেষ টি-20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। বিভাগে প্রায় 80টি ঘাটের বৈধ ইজারা থাকলেও 1.5 শতাধিক ঘাট চলছে অবৈধভাবে। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অধিকাংশ ইজারাদার বালুর দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কেউ আবার বর্ষা মৌসুমে পদ্মা থেকে বালু তুলতে না পেরে নদী তীরের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন। এতে চরম হুমকির মুখে শহর রক্ষা বাঁধের নানা অংশ। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসীদের এই মহড়া কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। গত 1 মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিতে কয়েক দফা কাকন বাহিনী স্পিডবোটের বন্দুক নিয়ে ধাওয়া করে বালুবাহী নৌকাগুলোকে। জেলায় বৈধ মাত্র 3টি ঘাট থাকলেও প্রভাবশালীরা প্রায় 50টি ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে বাঁধ, আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। এদিকে রাজশাহী শহরের উপকণ্ঠে শ্যামপুর বালুঘাট হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লিজ ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা দ্বিগুণ দামে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা।
এছাড়া বর্ষা মৌসুমে পদ্মায় কয়েকদিনের বৃষ্টিতে গোদাগাড়ির ফুলতলা ঘাটে বালু উত্তোলন করতে না পেরে পাড়ের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন ইজারাদার। এতে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জেও। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধের নানা অংশ। এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এখন যে ভেগুতে কাটে এগুলা মাটি বালি সব তুলে শহরে নিয়ে চলে যাচ্ছে, এখানে তো পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, শহরের ভিতরে ঢুকে ভেঙে চলে যাবে। ওরা গাড়ি তুলে নিয়ে যায় তো রাস্তা আমাদের নষ্ট করছে, খেয়াঘাট আলাদা সমস্যা হয়েছে। ওই যে বলছিলাম পাইপ ছিল, পাইপ আমাদের উপড়ে ফেলাইছে, উপড়ে ফেলিয়ে মাটি তুলে চলে আনছে। এইগুলা ব্যক্তিগত স্বার্থের জন্য সমষ্টিগত স্বার্থের ক্ষতি হচ্ছে। এই বিএমপি ছেলে পেলে সব ঘাট জব যেগুলো পাই আছে, এই সেদিন থেকে এই রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। কয়েকদিন ধরে পুলিশ থেকে প্রশাসনকে এখন ওরা টাকা দেয়, যেভাবে ম্যানেজ করে হোক, এটা তারা কয়েকদিন সরাসরি থেকে উঠে নিয়ে গেছে। অনিয়ন্ত্রিত গভীরতায় এবং বাঁধের কাছাকাছি স্থান জুড়ে যদি বালু উত্তোলন করা হয়, সেক্ষেত্রে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার একটা রিস্ক থাকে, এবং গতিপথ পরিবর্তন হওয়া মানে হচ্ছে হলো এর তীর জুড়ে যে অবকাঠামো রয়েছে, এর তীর রয়েছে, এগুলো কিন্তু ভাঙনের হুমকির মধ্যে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা রয়েছে। এদিকে চড়া দামে বালু ও মাটি বিক্রি করার কথা স্বীকার করেন ইজারাদাররা। নির্ধারণ করেছি 3500 টাকা করে বেচবো, এরকম একটা চিন্তাধারা আছে। তো আগে আমরা 2200 টাকা বেচি, 2400 টাকা বেচেছি প্রথম যখন আমরা করি। আমরা সেই ইয়াতে মোটামুটি অন্য ঘাটের তুলনামূলকভাবে অনেক কমে বিক্রি করছি। অবৈধ বালুঘাটগুলো বন্ধে বরাবরের মতো গদবাঁধা বক্তব্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বালু মহালে যত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা রেগুলার অভিযান করি, এটা আমাদের বিষয়গুলো একদমই স্পষ্ট। যদি কারো বিরুদ্ধে এই ধরনের সুস্পষ্ট অভিযোগ থাকে বা তথ্য প্রমাণ থাকে আসলে এরকম করেছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। গত এক মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিয়ে কয়েক দফার সংঘর্ষে 8 জন সহ বিভাগের অন্যান্য জেলার বালুঘাটে আরও 20 জন আহত হয়েছেন। 8টি জেলায় বৈধ বালুঘাট রয়েছে 80টি, আর অবৈধ 1.5 শতাধিক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শ্রাবণের প্রথম দিন, আষাঢ়ে কদম ফুলের হাসিতে সাজতে শুরু করেছে প্রকৃতি। বৃষ্টিস্নাত এই প্রকৃতিতে যেন তুলির শেষ আঁচড় পড়ে এই শ্রাবণে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শ্রাবণের শুরুর দিনটিতেও আকাশে মিলবে ঘন কালো মেঘ, প্রকৃতি ভিজবে বারিধারার শীতল পরশে। অন্তরা সেনের রিপোর্ট। আকাশ ভেঙে মেঘের গর্জন, তার ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক, অবশেষে ধরিত্রীতে অঝোর ধারার বর্ষণ। এই তো শ্রাবণ। প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চারে এবছর বর্ষা এসেছে সময়ের বেশ আগেই। আষাঢ় তার স্বভাবসুলভ আচরণেই ব্যস্ত ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শ্রাবণ মাসের প্রথম দিনেও বাংলার আকাশে থাকবে মেঘের ঘনঘটা। টাপর টুপুর বৃষ্টি দিন যেন প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে দ্বিগুণ করে। অঝোর এই বাড়িধারা জনজীবনকেও করে তোলে প্রাণচঞ্চল। ইট কাঠ পাথরের হৃদয়হীন এ শহরে একলা তরুণীও যেন খুঁজে পায় আকাশ সমান সম্ভাবনা। কোথায় যেন কি নেই এর মাঝেও সব পাওয়ার হাতছানি। আবহাওয়াবিদরা বলছেন, এবারের বর্ষা মাহাত্ম্য ধরে রাখবে নিজের নামের। চলতি মাস জুড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় চলবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি, সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম বেশি এরকম থাকতে পারে। এরপর তারপরের কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, এবং সেটা 22 বা 23 তারিখে আবার বৃদ্ধি পেতে পারে। প্রকৃতিতে বর্ষা আসে আবার নীরবে চলেও যায়, তবে এবারে এই ঋতুর স্থায়িত্ব থাকবে অন্যান্য বছরের চেয়ে বেশি, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবছে নিউ জার্সি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন, তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন যানবাহন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবছে মানুষ, অন্যদিকে অরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পড়ছে প্রাণ প্রকৃতি। এর মধ্যে ছাই হয়ে গেছে 4000 একর বনভূমি।
ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, অচল হয়ে পড়েছে চলাচলের যানবাহনগুলো। স্থানীয় সময় মঙ্গলবার আকস্মিক বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য। এরই মধ্যে প্লেনফিল্ড শহরে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় 2.5 ঘন্টারও কম সময়ের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একদিকে যখন বন্যায় ডুবছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অন্যদিকে তখন আগ্রাসী দাবানলে পড়ছে দেশটির ওরেগন ও কলোরাডো অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে কলোরাডোর কয়েক হাজার একর বনভূমি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকেও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ চিত্রে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জয়ের চোখ লঙ্কানদেরও। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসায় নতুন এক ইতিহাসের সামনে টাইগাররা, যেখানে বাংলাদেশ টি-20তে 2 বার হারিয়েছে শ্রীলঙ্কাকে। আরও একবার হাতছানি স্বাগতিকদের হারানোর, সেই সঙ্গে প্রথমবার তাদের মাটিতে কোনো সিরিজ জয়ের। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলনে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। অতীতে জয়ের স্মৃতি নয়, টাইগাররা সাহস পাচ্ছেন ডাম্বুলায় পাওয়া জয় থেকে। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। প্রশ্ন উঠেছে টি-20তে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে। শামীম পাটোয়ারি কেন পরে ব্যাটিং করেন, যদিও টিম ম্যানেজমেন্টের হাতে খুব বেশি সুযোগ নেই পরিবর্তনের। আমরা সবসময় চাই যে জাকির এবং শামীম সবসময় ফিনিশ করবে, এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে বিল্ড করবে। আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে, তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে। শেষ টি-20 সামনে রেখে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে লঙ্কানরা। তাদেরও লক্ষ্য সিরিজ জয়। আগের ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশয়ী হয়েছে আসালঙ্কার দল। সেই ভুল শুধরে প্রেমাদাসায় ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরাও। ডাম্বুলার পর আমাদের উপর একটু চাপ যে আছে তা অস্বীকার করছি না, তবে এটা উতরে যাওয়ার উপায়টা খুব সহজ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে জিতেছি, তাই আমাদের সে সামর্থ্য আছে। এখন পর্যন্ত 2 দলের খেলা 19 টি-20তে লঙ্কানদের 12 জয়ের বিপরীতে টাইগারদের আছে 7 জয়। তবে প্রেমাদাসায় 4 ম্যাচে টাইগারদের জয় আছে 3টি। টি-20 সিরিজের অঘোষিত ফাইনালের সামনে দাঁড়িয়ে টিম বাংলাদেশ। ডাম্বুলায় পাওয়া জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশ দলকে। তবে ভিন্ন কন্ডিশনে কলম্বোর আর প্রেমাদাসায় জয় পেতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। এবং নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।